ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা উইদাউট স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এসএসসি 2016 রিক্রুটমেন্ট প্রসেসে প্রায় 26,000 যে নিয়োগ এবং সেই নিয়োগ কিন্তু বাতিলের মুখে পড়ে গিয়েছিল, এবং সেক্ষেত্রে তারপর সেই নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে তখন যে রায় হয় এবং সেই রায়ের যে অর্ডার কপি সেটা আমরা পেয়েছি, এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্য কি তাহলে আলাদা করা সম্ভব হবে, কি হতে চলেছে, তো পুরো ব্যাপারটা অর্ডার কপিতে যা লেখা আছে আমরা পুরো আপনাদেরকে বলবো, এবং তার সাথে কিছু ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তো অনুগ্রহ করে দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন, এবং ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ারও করতে পারেন। শুরু করা যাক। তো অর্ডার কপির পিডিএফ ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে আপনারা পেতে পারেন। তো আমরা এখন ওপেন করেছি অর্ডার কপির পিডিএফ ফাইল। দেখতেই পাচ্ছেন যে কেসটা কিন্তু লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল এবং সেদিন যে ব্যাপারটা উঠে এসেছিলো পরিষ্কারভাবে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং অর্ডার কপিতে যা যা লেখা আছে পুরো বাংলাতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। আমরা চলে যাই একদম মেন যেখান থেকে লেখা শুরু আছে। হ্যাঁ, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার: পারমিশন টু দ্য ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড। এসএলপির যে ফাইল করার যে পারমিশনটা সেটা গ্র্যান্ট করা হয়েছে, এবং দ্য ব্যাচ অফ স্পেশাল লিভ পিটিশন আন্ডার আর্টিকেল 136 অফ দ্য কনস্টিটিউশন অ্যারাইজেস ফ্রম এ ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 এপ্রিল 2024 অফ এ ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা 22 তারিখে অর্ডার হয়েছিল, এবং সেক্ষেত্রে যে ফাইনাল জাজমেন্ট পাস করা হয়েছিল, এবং সেক্ষেত্রে সেই তার উপর ভিত্তি করে আর্টিকেল 136 অর্থাৎ সংবিধানের ধারা 136 অনুসারে এসএলপি এখানে কিন্তু একটা ব্যাপার উঠে আসছে। তো এক্ষেত্রে আগের দিন যে হয়েছিল, এবং আগের দিন বলতে যে আগে যে ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো ব্যাপারটা এখানে আছে। অর্থাৎ সংবিধান 136 অনুচ্ছেদের অধীনে এই যে এসএলপি আবেদনের যে এটা ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকে উদ্ভূত হয়েছে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে চূড়ান্ত রায়। তারপর কি আছে, ইন 2016 দ্য স্কুল সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্টেড সিলেকশনস ফর রিক্রুটমেন্ট অফ টু 4 ক্যাটাগরিজ অফ পোস্ট। আপনারা ইতিমধ্যে অবগত আছেন 4 ক্যাটাগরি বলতে এখানে কী বোঝাচ্ছে: অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10, অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 11-12, নন টিচিং স্টাফ অফ গ্রুপ সি ক্যাটাগরি অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গ্রুপ ডি, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি। তো তারপর আমরা কী আছে দেখে নিই একটু কী আছে। এই নোটিফিকেশান ফর দ্য স্টেট লেভেল টেস্ট ওয়াজ ইস্যুড অন 16 ফেব্রুয়ারি 2016। তো এসএলএসটি যেটা বলা হয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট, সেটা কিন্তু নোটিফিকেশান আকারে বেরিয়েছিল সেই পরীক্ষার জন্য 16 ফেব্রুয়ারি 2016। অ্যান্ড ওএমআর বেসড রিটেন এক্সামিনেশান ওয়াজ হেল্ড অন 27 নভেম্বর 2016। ওএমআর বেসড একটা লিখিত পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাটা পুরো ওএমআর হয়েছিল, সেটা কখন হয়েছিল? 27 নভেম্বর 2016। দ্য ফাইনাল প্যানেল ফর ক্যান্ডিডেটস ফর ক্লাস 9 and 10 ওয়াজ পাবলিশড অন 12 মার্চ 2018। তো নবম দশমের জন্য যে ফাইনাল প্যানেল সেটা পাবলিশ হয়েছিল 12 মার্চ 2018। দ্য মেরিট লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট ওয়াজ পাবলিশড অন 28 আগস্ট 2018। তো মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল কখন? 28 আগস্ট 2018-তে। দ্য ক্যান্ডিডেটস জয়েন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন অর অ্যাবাউট জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 2019। তো তারা কখন যোগদান করেছিলেন শিক্ষক হিসাবে, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে? জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে 2019-এর। এ ব্যাচ অফ পিটিশনস ওয়াজ ইনস্টিটিউটেড বিফোর দ্য হাইকোর্ট চ্যালেঞ্জিং দ্য সিলেকশন প্রসেস 2016। তাহলে এটা হাইকোর্টে চ্যালেঞ্জ করে, এই যে সিলেকশন প্রসেস 2016-কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়েরের একটা ব্যাপার এখানে। 2016 সালের নির্বাচন যে সিলেকশন প্রসেস নির্বাচন প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের সামনে পিটিশনের একটি ব্যাপার এখানে উঠে এসেছিল। তো দ্য সিলেকশন প্রসেস ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ওয়াজ গভর্ন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসি দ্বারা পরিচালিত পুরো ব্যাপারটা। এবং সেক্ষেত্রে যে ব্যাপারগুলো এখানে আছে, যে নবম দশম একাদশ দ্বাদশ এবং তারপরে গ্রুপ সি গ্রুপ ডি, এগুলো পুরো সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু যে রিক্রুটমেন্ট রুল আছে
এবং 2009-এর সেই অনুসারে কিন্তু এখানে ব্যাপারটা আছে। তো রিট পিটিশন বিফোর দ্য হাইকোর্ট ওয়ার ইনস্টিটিউটেড 2021। তো এক্ষেত্রে হাইকোর্টের সামনে রিট পিটিশনগুলি 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেক্ষেত্রে ফ্রম টাইম টু টাইম ইন্টারিম অর্ডার্স ওয়াজ পাসড বাই দ্য হাইকোর্ট অ্যানুয়ালিং দ্য অ্যাপয়েন্টমেন্টস অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস ওয়ার মেড ইললিগালি। তো টাইম টু টাইম বিভিন্ন অর্ডার পাস হয়েছিল হাইকোর্টের দ্বারা এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ ছিল যে ইললিগ্যালভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। দ্য অ্যাপয়েন্টমেন্টস ওয়ার অ্যাসেলড ইনিশিয়ালি বিফোর দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যান্ড আলটিমেটলি দ্য ডিসপিউট ট্রাভেল টু দিস কোর্ট। তো প্রথমে এটা ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছিল, তারপর সেটা কিন্তু এই সুপ্রিম কোর্টে কিন্তু গড়িয়ে আসে ব্যাপারটা। তো বাই ইটস অর্ডার ডেটেড 9 নভেম্বর 2023, অর্থাৎ সেক্ষেত্রে 9 নভেম্বর যে 2023 যে তারিখের যে আদেশ, সেক্ষেত্রে কী বলেছিল দেখতে পাচ্ছেন এখানে 9 নম্বর যে পয়েন্টটা আছে। আদালত বলেছিল যে অন্তর্বর্তী পর্যায়ে প্রার্থীদের পরিষেবা বন্ধ করার জন্য হাইকোর্টের নির্দেশনা এমনকি পিটিশনের চূড়ান্ত নিষ্পত্তির আগেই এড়ানো উচিত। অর্থাৎ এক্ষেত্রে লেখা আছে দেখতে পাচ্ছেন, দিস কোর্ট হেল্ড দ্যাট দ্য ডিরেকশন অফ দ্য হাইকোর্ট ফর দ্য টার্মিনেশন অফ দ্য সার্ভিসেস অফ ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইন্টারিম স্টেজ ইভেন বিফোর দ্য ফাইনাল ডিসপোজাল অফ দ্য পিটিশনস ought to have been avoided। চূড়ান্ত নিষ্পত্তির আগেই কিন্তু এখানে ব্যাপারটা যেটা উঠে এসেছিল। তো তারপর 10 নম্বরে আমরা একটু চলে যাই। দিস কোর্ট হোয়াইল ডিলিং উইথ এ ব্যাচ অফ পিটিশনস ডাইরেক্টেড in Ochinto Kumar Bandal and others etc. versus Lakshmi Tunga and others etc. that all the issues relating to the appointment 2016 should be examined by a division bench of the High Court and accordingly an order of remand was passed। তো এই আদালত পিটিশনের একটি ব্যাপারে যখন আসে তখন এই কেসটির উল্লেখ করা হয় এবং সেক্ষেত্রে যে ব্যাচ অফ পিটিশন বলতে পারেন এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারা পরীক্ষা করা উচিত এবং সেই অনুযায়ী একটি রিমান্ডের আদেশ দেওয়া হয় এবং আবেদনের রক্ষণাবেক্ষণের বিষয়টিও হাইকোর্টের সিদ্ধান্তের জন্য এখানে খোলা রাখা হয়েছিল। তো তারপর কী আছে দেখিনি, দ্য অর্ডার অফ রিমান্ড ওয়াজ রেজাল্টেড ইন দ্য ইম্পাঞ্চড জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট। তো রিমান্ডের আদেশের ফলে হাইকোর্টের একটা এক্ষেত্রে ইম্পার্ট জাজমেন্টের একটা ব্যাপার উঠে এসেছে এবং দ্য হাইকোর্ট ওয়াজ হেল্ড ইন্টার এলিয়া দ্যাটস অল অ্যাপয়েন্টমেন্ট মেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনভলভ ওয়ার ভায়োলেটিভ অফ আর্টিকেল 14 and 19 অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড আর দেয়ারফোর নাল অ্যান্ড ভয়েড। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আছে, রিমান্ডের আদেশের ফলে হাইকোর্টের যে ব্যাপারটা যেটা অবাধ্য রায় হয়েছে বলে এখানে বলা হচ্ছে এবং হাইকোর্ট বিবেচনা করেছে অন্যান্য বিষয়ের সাথে জড়িত বাছাই প্রক্রিয়ার জন্য যে সিলেকশন প্রসেস সমস্ত নিয়োগ সংবিধানের 14 এবং 19 অনুচ্ছেদের লঙ্ঘন এবং তাই বাতিল এবং অকার্যকর, নাল অ্যান্ড ভয়েড বাতিল এবং অকার্যকর। তো হাইকোর্টের রায়ের ফলে প্রায় 25,000 বলতে পারেন 25,000 সামথিং যে 25,000 অ্যাপ্রক্সিমেটলি অ্যাপয়েন্টমেন্টস উড স্ট্যান্ড টু বি সেট অ্যাসাইড। তো রায়ের ফলে প্রায় 25,000 নিয়োগ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে এই ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে এবং তারপর কী আসছে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং অফ দ্য কেসেস বিফোর দ্য হাইকোর্ট দেয়ার ওয়াজ এ ডিরেকশন টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন টু কন্ডাক্ট অ্যান ইনভেস্টিগেশন ইন রিগার্ড টু দ্য অ্যালেজড অ্যাক্টস অফ ক্রিমিনাল রংডুইং অ্যারাইজিং ফ্রম দ্য সিলেকশন প্রসেস। তো এবারে এখানে কী বলা হচ্ছে, হাইকোর্টের সামনে মামলাগুলি শুনানির সময় যে সিলেকশন প্রসেস বলতে পারেন সেই সিলেকশন প্রসেস থেকে উদ্ভূত অপরাধমূলক অন্যায়ের অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশনা ছিল এবং সেক্ষেত্রে দ্য অর্ডার ডেটেড 9 নভেম্বর 2023 ডাইরেক্টেড দ্য সিবিআই টু কমপ্লিট ইটস ইনভেস্টিগেশন উইদিন 2 months অ্যান্ড টু সাবমিট এ রিপোর্ট টু দ্য হাইকোর্ট। তো 9 নভেম্বর 2023 তারিখের আদেশে সিবিআইকে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং হাইকোর্ট একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টে। ইতিমধ্যে আদালত নির্দেশ দিয়েছে যে নিয়োগগুলি করা হয়েছে তা ডিভিশন বেঞ্চকে সক্ষম করার জন্য 6 মাসের জন্য সুরক্ষিত থাকবে। অর্থাৎ ইন দ্য মিনটাইম দ্য কোর্ট ডিরেক্টেড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস হুইচ হ্যাভ বিন মেড শ্যাল স্ট্যান্ড প্রোটেক্টেড ফর এ পিরিয়ড অফ 6 months টু এনাবল দ্য ডিভিশন বেঞ্চ টু অ্যাডজুডিকেট আপন দ্য ম্যাটার। তো এক্ষেত্রে এটা কিন্তু যেটা পুরো ব্যাপারটা আমরা বললাম এখানে। 13 নম্বর পয়েন্টে আমরা চলে যাই এবার। 13 নম্বর পয়েন্ট, বিফোর দ্য হাইকোর্ট
অ্যাজ ইনডিড বিফোর। তো এই ব্যাপারটা যদি সংক্ষেপে একটু বলা যায় আপনাদেরকে, যে হাইকোর্টের আগে প্রকৃতপক্ষে আদালতের আগের যে রায় হয়েছিল বা কার্যধারায় একটি মৌলিক সমস্যা বা বিবেচনার জন্য উত্থাপিত হয়েছিল, এবং তা হলো সিবিআই দ্বারা উদ্ধার করা ওএমআর শিটের যে ইমেজ সেটা গ্রহণযোগ্যতার বিষয়ে, ওএমআর শিট ইমেজ যেটা। তো আদালত উল্লেখ করছে সিবিআই তদন্ত এখনও শেষ হয়নি, ওএমআর শিট ইমেজ এবং গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ, অর্থাৎ এখনও প্রশ্নের মুখে, এবং এই আদালত পর্যবেক্ষণ করেছে যে সেই ইলেকট্রনিক্যালি স্টোর যে ওএমআর সেটা কিন্তু ইমপ্লিকেটেড সিরিয়াস অ্যালিগেশনস ইন রিগার্ড টু দ্য ম্যানিপুলেশন অফ রেকর্ড। তো এক্ষেত্রে ইলেকট্রনিকভাবে সঞ্চিত ওএমআর শিট ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের প্রশ্নে রেকর্ডের হেরফের সংক্রান্ত গুরুতর অভিযোগ জড়িত ছিল, এবং সেক্ষেত্রে কার্যধারা ফলাফলের দ্বারা প্রভাবিত হতে পারে, এবং এমন ব্যক্তির সংখ্যা বিবেচনা করে রিট পিটিশনের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যধারাটিকে হাইকোর্টে ফেরত পাঠানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল, এবং সেক্ষেত্রে হাইকোর্টে কিন্তু ফেরত গিয়েছিল ফর এ ফাইনাল ডিসিশন অন রিট পিটিশন। তো তারপর কী আছে 14 নম্বরে, 14 নম্বরে যেটা আছে ব্যাপারটা সেটা হচ্ছে কি, বিফোর ডিলিং ফার্দার অন দ্য আলটিমেট ডিরেকশনস হুইচ হ্যাভ বিন ইস্যুড বাই দ্য হাইকোর্ট। তো এটা যদি সংক্ষেপে বলা যায়, দ্য ইট উড বি নেসেসারি টু নোট অ্যাট দিস স্টেজ দ্যাট 3 reports ওয়ার ফাইল্ড বাই দ্য সিবিআই আফটার দ্য রিমান্ড অফ দ্য প্রসিডিংস। তো হাইকোর্টের দ্বারা জারি করা চূড়ান্ত নির্দেশাবলী সম্পর্কে আরও আলোচনা করার আগে এই পর্যায়ে এটি লক্ষ্য করা প্রয়োজন যে কার্যধারা রিমান্ডের পরে সিবিআই দ্বারা 3টি প্রতিবেদন কিন্তু দাখিল করা হয়েছিল, 3টি রিপোর্ট। তো দ্য ইম্পাঞ্জড জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ওয়াজ ডিল্ড উইথ দ্য রিপোর্টস অফ দ্য সিবিআই। তো হাইকোর্টের অপ্রস্তুত রায় সিবিআই এর রিপোর্টের সাথে কিন্তু মোকাবিলা করছে, এবং এই পর্যায়ে তারপর কি আছে, ইট উড বি নেসেসারি দ্যাট দিস স্টেজ টু মেক এ ব্রিফ রেফারেন্স টু দ্য রিপোর্ট ডেটেড 5 ফেব্রুয়ারি 2024 হুইচ ইজ দ্য ফাইনাল রিপোর্ট হুইচ ওয়াজ ফাইল্ড বিফোর দ্য হাইকোর্ট। তো হাইকোর্টের যে এই পর্যায়ে যে 5 ফেব্রুয়ারি 2024 তারিখে রিপোর্ট একটি সংক্ষিপ্ত রেফারেন্স তৈরি করা প্রয়োজন, যা হাইকোর্ট দাখিল করে চূড়ান্ত একটি প্রতিবেদন। এবং তারপরে 15 নম্বর কী আছে, দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই নোটস দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাড অ্যাওয়ার্ডেড এ ওয়ার্ক অর্ডার টু এ কোম্পানি বাই দ্য নেম NYSA নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড ফর স্ক্রিনিং অ্যান্ড এভালুয়েশন অফ দ্য ওএমআর শিটস পার্টেনিং টু দ্য সিলেকশন টেস্ট ফর ইচ অফ দ্য 4 ক্যাটাগরিজ। তো এক্ষেত্রে সিবিআই রিপোর্ট উল্লেখ করেছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে 4টি বিভাগের প্রতিটির জন্য নির্বাচন পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ সিলেকশন প্রসেস সংক্রান্ত ওএমআর শিটগুলির স্ক্যানিং এবং মূল্যায়নের জন্য একটি অর্ডার দিয়েছিল, এবং ওয়ার্ক অর্ডার দিয়েছিল আর কি, অর্থাৎ কার্যাদেশ বলতে পারেন। এবং ওএমআর শিটের স্ক্যানিং যে তারপরে আমরা একটু দেখে নিই, দ্য স্ক্যানিং অফ ওএমআর শিটস ওয়াজ আন্ডারটেকেন বাই দ্য অ্যাফোরসেড কোম্পানি অ্যাট দ্য অফিস অফ দ্য এসএসসি। ওএমআর শিটের স্ক্যানিংয়ের যে ব্যাপার ছিল সেটা এসএসসি অফিসে পূর্বোক্ত কোম্পানি দ্বারা গৃহীত। এবং তারপরে যে ব্যাপারটা আছে, ইট ফার্দার emerged during the investigation that the company which was awarded the contract by the SSC had further assigned to work of scanning the original OMR to an entity by the name of Data Scantech Solution. তো তদন্ত সময় আরেকটি ব্যাপার এখানে উঠে এসেছে যে এসএসসি যে সংস্থাটিকে চুক্তি ভিত্তিতে এখানে দিয়েছিল, তা চুক্তিভিত্তিক একটা কাজ দিয়েছিল, সেই সংস্থাটি হচ্ছে ডাটা স্ক্যানটেক সলিউশনস নয়ডা, which was present at the premises of the SSC for completing the scanning work. তার মানে এসএসসি যে স্ক্যানিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আরেকটি কাজ অর্পণ করেছিল, যা শেষ করার জন্য এসএসসির কাছে কিন্তু উপস্থিত ছিল, অর্থাৎ এই ডাটা স্ক্যানটেক সলিউশন। তো তারপর আমরা দেখিনি, অ্যাকর্ডিং টু দ্য সিবিআই, after completing the scanning, the processed data in the form of scanned image of the OMR was handed over by Data Scantech Solution to NISA Communication Private Limited in the digital form, leaving the original hard copies of the OMR sheets in the office of the SSC. তো সিবিআইয়ের মতে স্ক্যানিং সম্পন্ন করার পর ওএমআরে স্ক্যান করা ছবির আকারে প্রক্রিয়াকৃত যে ডেটা সেটা ডাটা স্ক্যানটেক সলিউশন দ্বারা নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছিল ডিজিটাল ফর্মে। ওএমআর শিটগুলি আসল হার্ড কপিগুলি অফিসে রেখে কিন্তু এটা করা হয়েছিল। তো তারপর অ্যাকর্ডিং টু দ্য সিবিআই রিপোর্ট, দ্য এসএসসি হ্যান্ডেড ওভার দ্য অ্যান্সার কিজ ফর অল সাবজেক্ট টু নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড ফর ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর রেসপন্সেস। তো সিবিআই রিপোর্ট অনুসারে এসএসসি ওএমআর যে ব্যাপার সেটাকে ওএমআর যে
সেটাকে স্ক্যান করার জন্য ওএমআর যে রেসপন্স বা বলতে পারেন যে ওএমআরের মূল্যায়নের জন্য নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের কাছে সমস্ত বিষয়ের উত্তর কি হস্তান্তর করেছে এবং তদন্ত চলাকালীন সিবিআই এসএসসি সার্ভার ডেটাবেস বাজেয়াপ্ত করেছে। সিবিআই সিজড দ্য সার্ভার ডেটাবেস অফ দ্য এসএসসি ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন। তারপর আমরা দেখিয়ে নিই 16 নম্বর পয়েন্ট। অন 15th or 16th September 2022, 3 hard disks were recovered from the residence of a person by the name of পঙ্কজ বানসাল। পঙ্কজ বানসালের একজন ব্যক্তির বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল 15-16 তারিখে সেপ্টেম্বর 2022 গাজিয়াবাদ। নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন কর্মচারী তিনি, ফর্মার এমপ্লয়ি অফ নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড অ্যাট গাজিয়াবাদ। সার্টিফিকেটস ডেটেড 19 সেপ্টেম্বর 2022 আন্ডার সেকশন 65B অফ দ্য এভিডেন্স অ্যাক্ট ওয়ার অবটেন ফ্রম পঙ্কজ বানসাল। তো এভিডেন্স অ্যাক্ট যে ধারা 65B এর অধীনে 19 সেপ্টেম্বর 2022 তারিখের যে সার্টিফিকেটগুলি পঙ্কজ বানসালের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল। তো তারপর তদন্ত চলাকালীন একটা ব্যাপার এখানে উঠে আসে, দেখতে পাচ্ছেন নিচ দিকে লেখা আছে, যেটা হচ্ছে ডেটা স্ক্যানটেক সলিউশন থেকে অন্যান্য জিনিসগুলির মধ্যে স্ক্যান করা ওএমআর ধারণকারী ডেটা ফাইলগুলি কিন্তু এক্ষেত্রে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সিবিআইয়ের রিপোর্টে 12 এবং 13 অনুচ্ছেদে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি রয়েছে এবং সেক্ষেত্রে যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একদম কোট আনকোট হিসাবে যে লেখা আছে পুরো ব্যাপারটা, যে কমিশন থেকে বাজেয়াপ্ত করা ডেটার সাথে পঙ্কজ বানসালের হার্ড ডিস্কে উপলব্ধ ডেটা মেলানোর একটি অনুরূপ অনুশীলন তদন্তের সময় করা হয়েছিল এবং দেখা গেছে যে উভয়ের মধ্যে অমিল ছিল এবং যতটা প্রার্থীদের দেওয়া লিখিত চিহ্নগুলি যেমন পাওয়া যায়, কমিশনের সার্ভার বাড়ানো হয়েছিল অপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কি এক্ষেত্রে কমিশনের যে সার্ভার সেটা বাড়ানো হয়েছিল কি এক্ষেত্রে দ্য সার্ভার অফ দ্য কমিশন হ্যাড বিন ইনক্রিজ টু কোয়ালিফাই আনডিজার্ভিং ক্যান্ডিডেট, অযোগ্যদের কোয়ালিফাই করানোর জন্য কিন্তু এটি করা হয়েছিল এবং সেক্ষেত্রে এই গরমিল প্রমাণ করে যে অনেক প্রার্থীর ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরে হেরফের করা হয়েছিল এবং এই ধরনের প্রার্থীদের চিহ্নিত করা হয়েছিল এবং এটা লেখা আছে দেখুন নিচে। এবং তারপর কি WBCSSC সার্ভারে উপলব্ধ যে ওএমআর মার্কসগুলির সাথে এই প্রকৃত ওএমআরগুলির তুলনা করে দেখায় যে 9.952 জন প্রার্থী এবং 11.907 জন গ্রুপ সি প্রার্থীদের 3481 এবং 2000 গ্রুপ ডি এর ক্ষেত্রে 2823 যে কিন্তু পুরো ব্যাপারটা হেরফের হয়েছে এখানে, এক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছে এই ব্যাপারটা নিয়ে এতজনের হয়েছে অর্থাৎ টোটাল যে অযোগ্য তার সংখ্যাটা কিন্তু এটা যোগ করলে আপনারা কিন্তু পাবেন। তো তারপরে আমরা 13 নম্বর পয়েন্টে গিয়ে দেখে নিই যে তদন্ত চলাকালীন কমিশনের অভিযুক্ত যে কর্মকর্তা এবং কিছু ব্যক্তিগত ওখানে ব্যক্তি আছেন এবং যেগুলো NYSA কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি ইমেল আদান প্রদান হয়েছে বলে পাওয়া গেছে এবং এই ইমেলগুলি প্রার্থীদের তালিকা রয়েছে এবং যাদের ওএমআর নম্বর কমিশনের সার্ভারে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি নাইসার কর্মীদের মধ্যে ইমেলগুলি আদান প্রদান করা হয়েছে যাতে প্রার্থীদের হেরফের করার ডাটা রয়েছে এবং এই ষড়যন্ত্রে NYSA কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ দেয়, অর্থাৎ দিস শোজ দ্য কমপ্লিসিটি অফ অফিসিয়ালস অফ নাইসা ইন দ্য কনস্পিরেসি। তারপর আমরা 17 নম্বরে চলে আসি। 17 নম্বরে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। তো দ্য অ্যাবাভ ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই ইন্ডিকেটস দ্যাট ইট হ্যাজ ফাউন্ড এ ম্যানিপুলেশন ইন রেসপেক্ট অফ 952 ক্যান্ডিডেটস ফর দ্য সিলেকশন প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 and 10 and 907 candidate of class 11-12 and 3,481 candidates of group C and 2,823 candidates for group D। যে ম্যানিপুলেশনটা হয়েছে সেটা সংখ্যাটা এখানে দেওয়া যায়, যোগ করলে বুঝতে পারবেন কতগুলো এখানে অযোগ্যের ব্যাপার বলা হচ্ছে। তারপর একটা টেবুলেশন শিট বা ডেটা একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমরা একটু দেখে নিই সেটা। তো এই হচ্ছে ব্যাপার, এটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। এখানে পোস্ট নেম দেওয়া আছে এবং পোস্ট নেমের পাশে পুরো ক্লাস লেভেল, টোটাল রেকমেন্ডেশন, ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম্পিং এবং সেক্ষেত্রে অ্যালেজড ইরেগুলারিটি 993 এখানে দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা বাকিগুলো দেখে নিই যে 11-12 ক্ষেত্রেও আছে
এবং তারপর গ্রুপ সি, গ্রুপ ডি। তো এরপর চলে আসি 18 নম্বর পয়েন্টে। তো দ্য হাইকোর্ট হ্যাজ অলসো নোটেড দ্যাট ইন রেসপন্স টু ইটস queries, the SSC had submitted details of the recommendation which were made by it in respect of the 4 categories and the number of appointment issued by the board. তো হাইকোর্ট আরও উল্লেখ করছে যে তার প্রশ্নের জবাবে এসএসসি 4টি বিভাগ এবং বোর্ড কর্তৃক জারি করা নিয়োগের সংখ্যার বিষয়ে সুপারিশগুলির বিশদ বিবরণ জমা দিয়েছে এবং এসএসসি দ্বারা জমা দেওয়া পরিসংখ্যানগুলি নির্দেশ করে যে বোর্ড দ্বারা নিযুক্ত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিম্নোক্ত পরিমাণে এসএসসি কর্তৃক প্রদত্ত সুপারিশের থেকে বেশি ছিল, অর্থাৎ যেটা রেকমেন্ডেশন তার থেকে কিন্তু বেশি ছিল। তো এক্ষেত্রে কত বেশি ছিল আমরা একটু দেখে নিই। তো রেকমেন্ডেশন এক্সেস অফ দ্য রেকমেন্ডেশন বলা চলে। তো 9 দশমের ক্ষেত্রে 1539, 11 দ্বাদশের ক্ষেত্রে 199, গ্রুপ ডি এর ক্ষেত্রে 669, গ্রুপ সি এর ক্ষেত্রে 416। তো তারপর কি আছে, এইগুলো অন দ্য বেসিস অফ দ্য ডাটা, এই এসএসসি দ্বারা তার সামনে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট 241 অনুচ্ছেদ অর্থাৎ 241 অনুচ্ছেদ পর্যবেক্ষণ করেছে যে এসএসসি দ্বারা স্বীকৃত অবৈধতাগুলিকে একটি বড় আকারের সিলেকশন প্রসেসের যে সহনীয় মার্জিনের মধ্যে বলা যায় না, অর্থাৎ এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার নয়। এবং এটি এসএসসি নিজেই এই যে ফ্যাক্ট বা এই সত্যটিকে ছাড় দেয়নি যে আরও অবৈধতার অস্তিত্বের সম্ভাবনা এখনও বিদ্যমান থাকতে পারে, অর্থাৎ এক্ষেত্রে এর মধ্যে কিন্তু আরও কিন্তু অবৈধ ব্যাপারটা কিন্তু থাকতে পারে, ইললিগ্যালিটিস মে স্টিল এক্সিস্ট। তারপর কি আছে, the High Court further noted in paragraph 273 that the SSC had not been in a position to state that it had checked all the records so as to be definitive about the number of illegalities, and the state government has also accepted that there were widespread illegalities in the selection process. তো হাইকোর্ট 273 অনুচ্ছেদে আরও উল্লেখ করেছে যে এসএসসি এটা বলার অবস্থানে ছিল না যে এটি নিশ্চিত হওয়ার জন্য যে সমস্ত রেকর্ড পরীক্ষা করেছে এবং বেআইনিতার সংখ্যা সম্পর্কে, এবং রাজ্য সরকারও স্বীকার করেছে যে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক অবৈধতা রয়েছে। তারপর 21 নম্বরে আমরা চলে আসি পয়েন্টে। অন মে 19, 2022 অর্থাৎ 19 মে 2022 পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগের শিক্ষক ও শিক্ষক কর্মীদের 6861টি সুপার নিউমারি পোস্ট তৈরি করে অপেক্ষমান ওয়েটিং লিস্ট তালিকাভুক্ত প্রার্থীদের নেওয়ার জন্য পোস্ট অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ফর অ্যাবজর্বিং দ্য ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট লেখা আছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে ভালোভাবে বলা যায় যে 19 মে 2022 পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের 6861টি সুপার নিউমারি পোস্ট তৈরি করে ওয়েটিং লিস্ট তালিকাভুক্ত প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য একটি আদেশ জারি করে এবং এই নির্দেশ দেয় যে এই ধরনের ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটদের নিয়োগের জন্য চিঠি দেওয়া হবে। হাইকোর্ট বিচারাধীন মামলার ফলাফল সাপেক্ষে এসএসসি সুপারিশের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে। তো এক্ষেত্রে একটি ব্যাপারটা গুরুত্বপূর্ণ এটা। এবং 22 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং, অর্থাৎ শুনানির সময়, তারপর দেখুন নিচে যেটা আছে পরিষ্কারভাবে সহজভাবে আমরা বলার চেষ্টা করছি যে এই আদালতকে জানানো হয়েছে যে সংবিধানের 226 অনুচ্ছেদের অধীনে পিটিশনগুলি যেগুলো নম্বর দেওয়া আছে হাইকোর্টের সামনে স্থাপিত হয়েছে, যাতে সরকার এক্সেসিভ যে সুপার নিউমারি পোস্ট অর্থাৎ অতি সংখ্যার পোস্ট বলতে পারেন পদ যে ক্রিয়েট করার আদেশকে চ্যালেঞ্জ করে এবং ওয়েটিং লিস্টেড তালিকাভুক্ত প্রার্থীরা অন্তর্বর্তীকালীন আদেশে সুপার নিউমারি পোস্ট সৃষ্টির সরকারি আদেশ স্থগিত হয়েছে। বাই অ্যান ইন্টারিম অর্ডার দ্য গভর্নমেন্ট অর্ডার ক্রিয়েটিং দ্য সুপার নিউমারি পোস্ট হ্যাভ বিন স্টেড। তো ইট ইজ কমন গ্রাউন্ড দ্যাট দ্য অ্যাবাভ পিটিশনস আর পেন্ডিং বিফোর দ্য হাইকোর্ট। তো এটি সাধারণ কারণ যে উপরে পিটিশনগুলি হাইকোর্টে বিচারাধীন। তো ইন দিস ব্যাকড্রপ, এই পটভূমিতে হাইকোর্ট তার অপ্রীতিকর আদেশ দ্বারা নিয়োগগুলি একপাশে রেখে নির্দেশ দিয়েছেন যে ইন দ্য ব্যাকড্রপ দ্য হাইকোর্ট বাই ইটস ইম্পাঞ্চড অর্ডার হ্যাজ while setting aside the appointments directed that the OMR seats available in 3 hard disks must be uploaded on the website of SSC। 3টি হার্ড ডিস্কে উপলব্ধ OMR সিটগুলি অবশ্যই এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপর কি আছে, persons who had been appointed from outside of the panel
এক নম্বর। 2 নম্বর হচ্ছে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল। তারপরে আছে এগেনস্ট দ্য সাবমিশন অফ ব্ল্যাঙ্ক ওএমআর সিটস মাস্ট রিটার্ন অল দ্য রিমুনারেশন অ্যান্ড বেনিফিটস রিসিভড বাই দেম টু দ্য স্টেট exchequer together with interest at 12% per annum, failing which the outstanding would be recovered as areas of lands revenue। তো যে ব্যক্তিদের নিয়োগ করা হয়েছিল কী কী ব্যাপারে এখানে আছে উল্লেখ, প্যানেলের বাইরে থেকে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং ফাঁকা ওএমআর সিট জমা দেওয়ার বিপরীতে। তো তাদের দ্বারা প্রাপ্ত সমস্ত পারিশ্রমিক এবং সুবিধাগুলিকে বার্ষিক 12% সুদের হারে স্টেট কোষাগারে ফেরত দিতে হবে, যা ব্যর্থ হলে বকেয়া ভূমি রাজস্বের বকেয়া হিসাবে আদায় করা হবে। অর্থাৎ এটা একটা বড় ব্যাপার এবং যারা ওইভাবে পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু লাগু হচ্ছে। তো দ্য সিবিআই শ্যাল ইন্টারোগেট অল পারসনস হু হ্যাড রিসিভড অ্যাপয়েন্টমেন্ট বিয়ন্ড দ্য প্যানেল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যান্ড আফটার সাবমিটিং ব্ল্যাঙ্ক ওএমআর সিটস ইফ নেসেসারি বাই দ্য আন্ডারটেকিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন। তো সিবিআই সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে যারা প্যানেলের বাইরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে এবং ফাঁকা ওএমআর সিট জমা দেওয়ার পরে প্রয়োজনে হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারে। তারপর কি আছে, সিবিআই রাজ্য সরকারের সাথে জড়িত ব্যক্তির সম্পর্কে আরও তদন্ত করবে, যারা প্রয়োজনে হেফাজতে জিজ্ঞাসাবাদ করবে। অবৈধ নিয়োগগুলি মিটমাট করার জন্য সুপারনিউমারি পোস্ট অনুমোদন দিয়েছিল এবং এসএসসি একটি নতুন বাছাই প্রক্রিয়া হাতে নেবে এবং সেক্ষেত্রে শূন্য পদের ফলাফল স্বরূপ সেগুলি নিয়োগের সময় ঘোষণা করা হয়। অন্যান্য আনুষঙ্গিক নির্দেশনা কিন্তু জারি করা হয়েছিল। এই ব্যাপারটা কিন্তু হয়েছিল। আদার কনসিকুয়েন্সিয়াল ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড, এটা কিন্তু হয়েছিল। এবং তারপর আমরা চলে আসি দ্য প্রাইমারি সাবমিশন হুইচ হ্যাভ বিন আর্জড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং বাই কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ পিটিশনার্স ফল আন্ডার 4 ব্রড হেডস। প্রাথমিক দাখিলগুলি যা শুনানির সময় আবেদনকারী পক্ষে উপস্থিত আইনজীবীরা অনুরোধ করা হয়েছে 4টি বিস্তৃত হেডসের অধীনে কিন্তু পড়ে। তো 4টি বিস্তৃত কী কী সেগুলো পরপর আমরা দেখিনি। 1 নম্বর আছে, যে তথ্যের ভিত্তিতে হাইকোর্ট সহকারী শিক্ষক এবং অশিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগপ্রাপ্তরা সহ প্রায় 25,000 ব্যক্তির নিয়োগ বাতিল করেছে তা সন্দেহজনক। অনুশীলনের ভিত্তি হলো নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন কর্মচারী পঙ্কজ বানসাল দ্বারা জারি করা 65B এর অধীনে শংসাপত্রগুলি, যার দখল থেকে 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল। 2 নম্বরে কী আছে, এত বড় একটি সিলেকশন প্রসেসে নির্বাচিত তালিকার সম্পূর্ণটি বাতিল করা শেষ অবলম্বনের বিষয় হওয়া উচিত। অর্থাৎ সেক্ষেত্রে একদম লাস্ট রিকোর্স যেটা বলা চলে, অর্থাৎ একদম যেখানে কিছু করার নেই একদম লাস্টে সেটা বাতিল। কিন্তু যেখানে কলঙ্কিত প্রার্থীদের আলাদা করা সম্ভব, অর্থাৎ অযোগ্যদের আলাদা করা সম্ভব, শুধুমাত্র এই ধরনের নিয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত। সেক্ষেত্রে অনলি সাচ অ্যাপয়েন্টমেন্টস শুড বি ডাইরেক্টেড টু বি ডিসকন্টিনিউড। অর্থাৎ অযোগ্যদের বাতিল এখানে করা একটা ব্যাপার, যদি পসিবল হয় সেগ্রিগেশন, অর্থাৎ অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়, সেক্ষেত্রে অনলি সাচ অ্যাপয়েন্টমেন্টস শুড বি ডাইরেক্টেড টু বি ডিসকন্টিনিউড। তাহলে অযোগ্যদের বাদ দেওয়া যেতে পারে। তো তারপর এখানে কি এটাই কিন্তু ভাইটাল পয়েন্ট। এবং তারপর কী আছে, উপরোক্ত বিবেচনা অবশ্যই এমন পরিস্থিতিতে একটি ফর্টিওরির ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে নিয়োগের প্রায় 3 বছর পরে আবেদনগুলিকে দাখিল করা হয়েছিল। নিয়োগের সম্পূর্ণতা একপাশে সেট করা নির্দেশনা রাষ্ট্রের সেবা করা কর্মচারীদের জন্য গুরুতর প্রভাব ফেলবে এবং যেখানে অবৈধ নিয়োগগুলি চিহ্নিত করা যায়। হাইকোর্টে পুরো প্রক্রিয়াটি বাতিল করা স্পষ্টতই অন্যায় ছিল। কী লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার, হাইকোর্ট টু সেট এসাইড দ্য এন্টার প্রসেস আনজাস্ট ফর দ্য হাইকোর্ট টু সেট এসাইড দ্য এন্টার প্রসেস। তো তারপর অন্যদিকে কী আছে, অন দ্য আদার হ্যান্ড 26 পয়েন্টে আমরা চলে যাই একটু। হাইকোর্টের রায়কে সমর্থনকারী উত্তরদাতাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে এসএসসি এবং রাজ্য সরকার উভয়ই বলার মতো অবস্থানে ছিল না যে আরও সম্ভাবনা রয়েছে। তো তারপর অবৈধতা বাতিল করা যেতে পারে এবং যখন একটি পদ্ধতিগত জালিয়াতি সমস্ত প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে তখন হাইকোর্ট নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণতাকে একপাশে রাখার জন্য ন্যায়সঙ্গত ছিল। এটা কিন্তু একটা ব্যাপার। 27 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। আবেদনকারীদের পক্ষে উত্থাপিত জমাগুলি এবং আরও বিবেচনাযোগ্য হবে এবং সাক্ষ্য আইনের ধারা 65B এর অধীনে শংসাপত্রটি জারি করা হয়েছিল। সিবিআই রিপোর্টে উল্লেখ করেছে যে পঙ্কজ বানসাল, যিনি NYSA কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড একজন প্রাক্তন কর্মচারী, উপরোক্ত
ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত শংসাপত্রের বৈধতা প্রাথমিকভাবে তথ্যের মূলে যাবে, যা নিয়োগের সম্পূর্ণতাকে একপাশে রাখার জন্য হাইকোর্টের রায়ের ভিত্তি তৈরি করে। তারপর আমরা চলে যাই 28 নম্বর পয়েন্টে। কী আছে? তদন্ত চলাকালীন এসএসসি এবং সিবিআই দ্বারা হাইকোর্টের সামনে রেকর্ডে রাখা উপাদানগুলি থেকে আরও একটি সমস্যা বা যা ঘনিষ্ঠভাবে বিশ্লেষণের যোগ্যতা রাখে তা হলো অযোগ্যদের শিক্ষার নিয়োগগুলি বিশেষভাবে আলাদা করা যায় কিনা। যদিও এই ধরনের একটি অনুশীলন সম্ভব হয়, তাহলে প্রায় 25,000 অ্যাপয়েন্টমেন্ট, যেটা নির্বাচনের সম্পূর্ণতাকে একপাশে রাখা অন্যায্য হবে। অর্থাৎ 25,000-এর যে উপরে যেটা ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু অন্যায্য হবে। এবং আদালত নবম দশম একাদশ উভয় শ্রেণীর ছাত্রদের জন্য নিয়োগ করা সহকারী শিক্ষকদের একটি বড় পরিপূরককে একপাশে রাখার প্রভাব সম্পর্কে অমনোযোগী হতে পারে না। যদি অপ্রকৃত রায়টি বহাল রাখা হয় তাহলে এর পরিণতি হবে, এবং যেমন আছে তেমনি অনুমান করা যায় এটি পৃথকীকরণ সম্ভব। এই আদালতকে সেই উদ্দেশ্যে অনুসরণ করা পদ্ধতিগুলি নির্ধারণ করতে হবে। এবং তাহলে এই পর্যায়ে কী হচ্ছে ব্যাপারটা? অ্যাট দিস স্টেজ দ্য কোর্ট মাস্ট বি গাইডেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট বাই ইটস অর্ডার ডেটেড 9 November 2023 the court had protected the appointments which had been made subject to the direction to the High Court expeditiously dispose of the writ petition। অর্থাৎ ওই 9 নভেম্বর 2023 যেটা হাইকোর্টের যে রায় হয়েছিল এবং সেই রায়ের দ্বারা রিট পিটিশনগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য হাইকোর্টের নির্দেশনা সাপেক্ষে নিয়োগগুলিকে রক্ষা করেছিল। এবং তারপর কি 30-এ কী আছে? Bearing in mind the present stage of the matter, we are of the view that an early disposal of this proceeding would be in the interest of justice। তাহলে কি বিষয়টির বর্তমান পর্যায়কে মাথায় রেখে আমরা মনে করি যে এই কার্যক্রমের দ্রুত নিষ্পত্তি ন্যায় বিচারের স্বার্থে হবে। নোটিশ ইস্যু করা হয়েছে। এবং তারপর কি আছে 32 নম্বর পয়েন্টে? নোটিশ টু দ্য প্রাইভেট পার্টিজ শ্যাল বি পাবলিশড ইন ইংলিশ অ্যান্ড বাংলা নিউজ পেপার ওয়াইডলি সার্কুলেটেড ইন দ্য স্টেট অ্যাট দ্য কস্ট এক্সপেন্স অফ দ্য স্টেট। তো বেসরকারি দলগুলির জন্য নোটিশ রাজ্যের ব্যয় এবং ব্যয় রাজ্যের ব্যাপকভাবে প্রচারিত ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে প্রকাশিত হবে। লিস্ট দ্য পিটিশনস ফর হিয়ারিং অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অফ অন 16 জুলাই 2024। 16 জুলাই এটির ফাইনাল ডিসপোজাল বা হিয়ারিং হয়ে ফাইনাল জাজমেন্ট ওঠার সম্ভাবনা সেদিন। এবং সেক্ষেত্রে তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার 34 নম্বর পয়েন্টে দেখুন। ইতিমধ্যে 9 নভেম্বর 2023 তারিখের আদেশ দ্বারা আদালত কর্তৃক মঞ্জুর করা অন্তর্বর্তীকালীন সুরক্ষা এই স্পষ্ট শর্ত অব্যাহত রয়েছে যে যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এবং বর্তমান আদেশের ফলস্বরূপ তা অব্যাহত রাখা হয়েছে। এই আদেশের তারিখ এবং এই আদালতের চূড়ান্ত রায়ের মধ্যে প্রদান করা হতে পারে এমন বেতনের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করবে। এটি দৃষ্টান্তমূলকভাবে 4টি শ্রেণীর ব্যক্তিকে কভার করবে, যা উপরে কিন্তু বলা হয়েছে, এবং এমন অপ্রীতিকর রায়ের অনুচ্ছেদ 240-এ উল্লেখ করা হয়েছে। তাও 35 আমরা চলে যাই। দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই হুইচ হ্যাজ বিন অর্ডার্ড বাই দ্য হাইকোর্ট ইন ক্লজ দেওয়া আছে এখানে অফ ইটস অপারেটিভ ডাইরেকশনস শ্যাল কন্টিনিউ বাট নো কোয়ারসিভ স্টেপস শ্যাল বি টেকেন। তো এক্ষেত্রে কী বলা আছে? সিবিআই দ্বারা তদন্ত যা হাইকোর্টের নির্দেশিত ধারা 7 এর অপারেটিভ নির্দেশাবলীকে দেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে, কিন্তু কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। তো তারপর 36-এ আমরা চলে যাই। হাইকোর্ট তার অপ্রীতিকর আদেশ দ্বারা রাজ্য সরকারের সমস্ত স্তরে সুপার নিউমারি পোস্ট তৈরির তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে। এই আদালত তার পূর্ববর্তী আদেশ দ্বারা নির্দেশ দিয়েছিল যে হাইকোর্টের অপারেটিভ নির্দেশাবলী দ্বারা অর্থাৎ 8-এ যে নির্দেশনা রয়েছে তা অনুসরণ করে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া হবে না, যা নিচে কিন্তু এখানে দেওয়া হচ্ছে ব্যাপারটা। তো এক্ষেত্রে কী বলা আছে? সিবিআই জড়িত ব্যক্তিদের বিষয়ে আরও তদন্ত করবে। রাজ্য সরকার বেআইনি নিয়োগের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করার অনুমোদন দিয়েছে এবং যেটা ব্যাপারটা, এবং প্রয়োজনে সিবিআই জড়িত ব্যক্তিদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের তরফে উপস্থিত সিনিয়র কাউন্সিল মিস্টার নীরজ কিষাণ কৌলের সাথে মিস্টার রাকেশ দ্বিবেদী বলেছেন যে 19 মে 2022 তারিখের রাজ্য সরকারের আদেশ অনুসারে কোনো নিয়োগ করা হয়নি এবং যে কোনো ক্ষেত্রে এই বিষয়টি গঠন করে, এবং হাইকোর্ট একটি বিচারাধীন রিট পিটিশন বিষয়টিকে যেখানে সুপার নিউমারি পোস্ট সৃষ্টি স্থগিত করা হয়েছে, এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে। এবং তারপর আমরা 38-এ চলে যাই। 38-এ হাইকোর্টের উপরিক্ত নির্দেশের বিষয়ে এই আদালতের আগের আদেশ কিন্তু বলবৎ থাকবে।
তারপরে গেছে উপরের শর্তাবলী সাপেক্ষে একদম 39 দেখুন লাস্টে, উপরের শর্তাবলী সাপেক্ষে 22 এপ্রিল 2024 তারিখের হাইকোর্টের রায় বর্তমান কার্যধারা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ বর্তমান যে কার্যকলাপ বা কার্যধারা সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু এখানে স্টে থাকবে। আর কী লেখা আছে, সাবজেক্ট টু দ্য অ্যাবভ স্টিপুলেশনস দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডেটেড 22 এপ্রিল 2024 শ্যাল রিমেন স্টেড টিল দ্য ডিসপোজাল অফ দ্য প্রেজেন্ট প্রসিডিং। তো অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা যাবে এই আশা নিয়েই কিন্তু পুরো ব্যাপারটা করা হয়েছে, এবং যোগ্য অযোগ্য আলাদা করা গেলেই কিন্তু যোগ্য যারা আছে তাদের কিন্তু শান্তি হবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় চাকরি ফিরে পাবে। তো এটাই হচ্ছে পুরো জাজমেন্টের বাংলায় ব্যাখ্যা এবং পুরো ব্যাপার। তাহলে প্রায় 25,000 প্লাস বা প্রায় 26,000 বলতে পারেন ক্যান্ডিডেটের যে চাকরি বাতিল সেই মামলাকে চ্যালেঞ্জ করে যে যাওয়া হয়েছিল, এবং সেই চ্যালেঞ্জ করা যে কেস, সেই কেসের যে অর্ডার কপির পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। অর্থাৎ এটি কিন্তু পরবর্তী যেদিন শুনানির দিন আমরা যেটা বললাম সেই দিন কিন্তু ফাইনাল জাজমেন্ট উঠে আসার সম্ভাবনা। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে, সঙ্গে থাকবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানান, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। প্রাইমারি সংক্রান্ত কিছু এক্সক্লুসিভ আপডেট আসছে যেগুলো আপনারা পরবর্তী ভিডিওগুলিতে পাবেন। ধন্যবাদ দেখার জন্য।